প্রিয় দর্শক, আপনাদের শুভেচ্ছা জানিয়ে চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন সংবাদপত্রে বাংলাদেশের আজকের পর্বটি শুরু করছি। আমি মীর মাসরুর জামান। গণমাধ্যমের প্রধান সংবাদ শিরোনামগুলোকে ঘিরে চলমান পরিস্থিতি বিশ্লেষণের নিয়মিত এই আয়োজনে আজ সম্মানিত অতিথি হয়ে আমাদের সঙ্গে রয়েছেন দৈনিক কালের কণ্ঠ সম্পাদক এবং জাতীয় প্রেস ক্লাবের সভাপতি জনাব হাসান হাফেজ। আমরা স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের মাঝে। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজ গণমাধ্যমের প্রধান শিরোনামগুলো যদি আমরা বলি তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণাকে ঘিরে করা হয়েছে। পাশাপাশি আমরা জানি যে গেল দিন রাজধানীতে কিছু বিক্ষোভ এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে, সেগুলোও শিরোনামে প্রাধান্য পেয়েছে। আর নির্বাচন ঘিরে বাকি শিরোনামগুলো তো রয়েছেই। আমরা আলোচনা শুরু করতে চাই আজকের সম্মানিত অতিথির সঙ্গে। প্রথমেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাচনী ইশতেহারকে ঘিরে। সম্মানিত আলোচক, এখানে আমরা প্রথমেই যে সংবাদ শিরোনামটি দেখতে পেয়েছি সেটি হচ্ছে বিএনপির সর্বোচ্চ অগ্রাধিকারে দুর্নীতি দমন ও আইনের শাসন এবং জবাবদিহি। আমরা যদি বিশ্লেষণ করি, এই তিনটার উপরেই কিন্তু তারেক রহমান সাহেব অনেক গুরুত্ব দিয়েছেন। কয়েকবার এই কথাটা বলেছেন, আমার সুযোগ হয়েছিল সেখানে উপস্থিত থাকার। দীর্ঘ সমীক্ষা, গবেষণা, তারপরে স্টাডি করার পরে কিন্তু এই ইশতেহারটা তৈরি হয়েছে। অনেক পরীক্ষা নিরীক্ষা, তারপরে মাঠ পর্যায়ের যেই চাহিদা, জনপ্রত্যাশা, সেগুলি নিরিখে আর গত দেড় দশকেরও বেশি সময় যে স্বৈরাচারের কবলে ছিল দেশ, সেটার থেকে যেই সব শিক্ষা আমরা নিয়েছি সেগুলির আলোকে কিন্তু এই নতুন গুণগত পরিবর্তনের যে আকাঙ্ক্ষা জনগণের, সেটার প্রতিফলনটা এখানে আছে। এখন আমাদের অপেক্ষা করতে হবে এটা আমরা বাস্তবে কতখানি দেখতে পাবো, এটা মনিটর করতে হবে। এবং সেটাই লক্ষ্য। জবাবদিহির কথা যেটা আছে, আগেকার যে নির্বাচনগুলি হয়েছে আমরা জানি যে সেগুলি প্রহসনমূলক নির্বাচন ছিল। তিনটা নির্বাচন, রাতের নির্বাচন, আমিডামি নির্বাচন, বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন, সেটা বিশ্ব সভায় আমাদের মর্যাদাকে ভুলুণ্ঠিত করেছে। এখন সেই আমাদের ইমেজ পুনরুদ্ধারের একটা বড় চ্যালেঞ্জ। জুলাইয়ের যে চেতনা, সেটার প্রতিফলনটা আমরা দেখতে চাইব রাজনীতির গুণগত পরিবর্তনের মাধ্যমে। প্রাথমিক বিজয়টা আমরা পেয়েছি, কিন্তু গণতন্ত্র অভিযাত্রা এবং যেই তাকে সংহত করা, সত্যিকারের গণতান্ত্রিক একটা সংস্কৃতির চর্চা, সেটার পরিবেশ গড়ে তোলা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করে প্রগতিশীল একটা প্রতিক্রিয়াশীলতা মুক্ত একটা মুক্ত সমাজ গঠনের যেই চ্যালেঞ্জ, সেটার ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব আছে, শুধু সরকার কিংবা রাজনৈতিক দলগুলির নয়। আমরা ভোট দিয়ে যার যার পছন্দসই প্রার্থীকে আমরা নির্বাচিত করে জনপ্রতিনিধি তৈরি করে তাদেরকে আমরা আবার জবাবদিহিতার মধ্যেও রাখবো। এবং এমন একটা সংস্কৃতি আমরা তৈরি করতে চাই যে আমরা ভোট দিলাম, যিনি নির্বাচিত হলেন তিনি যদি স্বৈরাচারী হয়ে ওঠেন তাহলে যেন পরবর্তী সময়ে তাকে আমরা শাসন করতে পারি, তাকে প্রত্যাখ্যান করতে পারি। সেই সুযোগটা থাকবে যদি প্রকৃতই ভোটাধিকারের সংস্কৃতি আমরা একটা চালু করতে পারি। সেটাই হচ্ছে বড় চ্যালেঞ্জ। আমরা অপেক্ষায় আছি, মানে বৃহস্পতিবারে এই যেই সার্বজনীন একটা ভোটাধিকার প্রয়োগের উৎসব বা একটা অবাধ, গ্রহণযোগ্য এবং মানে সত্যিকারের ভোটাধিকার নিশ্চিত হওয়ার মাধ্যমে যে একটা নির্বাচন, সেটার অপেক্ষায় আমরা আছি। পুরা জাতি সেখানে উন্মুখ হয়ে আছে, কৌতূহলী হয়ে আছে, পুরা বিশ্ব আমাদের দিকে তাকিয়ে আছে। কারণ আমরা যেই রক্তাক্ত একটা ছাত্র গণ অভ্যুত্থানের মাধ্যমে এই পরিবর্তনটার সূচনা করেছি, সেটার যে পরিণতি, সেটা কিন্তু এই নির্বাচনের মাধ্যমে আমরা দেখতে পাবো। সেটার জন্যেই সেটা যেন সুষ্ঠু, সুন্দর, যথাসম্ভব সহিংসতা মুক্ত একটা শান্তিপূর্ণ পরিবেশে হয়, সেটাই আমাদের প্রত্যাশা। এবং সেই লক্ষ্যে প্রত্যেককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আমরা নির্বাচনী ইশতেহারের কথা যদি আমরা বলি, যে এখানে যে জায়গাগুলোতে জোর দিয়েছে 51 দফার মধ্যে গণতান্ত্রিক সংস্কার, অর্থনৈতিক লক্ষ্য এবং সামাজিক নিরাপত্তা, এই বিষয়গুলো, কর্মসংস্থান এবং তারুণ্যের যেই উদ্দীপনা এবং সম্ভাবনার যেই ক্ষেত্র, সেগুলিকে প্রসার করা এবং সেগুলিকে এক্সপ্লোর করে দেখা। কারণ সত্যিকারের একটা ঋদ্ধ জাতি গঠন করতে হলে শুধু তো প্রবাসী আয়ের উপরে নির্ভরশীল হলে হবে না, শুধু গার্মেন্টসের উপরে নির্ভরশীল হবে না। প্রত্যেকটা মানব সম্পদ যেন একটা দক্ষ জনশক্তিতে আমরা পরিণত করতে পারি। সত্যিকারের শিক্ষিত এবং মানবিক এবং কল্যাণমূলক একটা রাষ্ট্র গঠনের জন্য প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব আছে। আপনি গতদিন সেখানে ছিলেন। বর্তমান দেশের রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক যে বাস্তবতা, সেই বাস্তবতাকে ভিত্তি ধরলে এই লক্ষ্যগুলোর অর্জনযোগ্যতা কতটা আপনি মনে করেন? এটা তো সময়ের আগে বলা যাবে না আসলে, তাই না? এখন একটা এটা অগ্নি পরীক্ষা বটে। অবশ্যই আমরা নির্বাচনের পরে লক্ষ্য করব তাদের কাজের মধ্যে কতখানি সেইটার প্রতিফলনটা ঘটে।
আমরা সেটা দেখব। অতীতে আমরা যা দেখেছি সেটার থেকে নিশ্চয়ই একটা গুণগত পরিবর্তন হবে কিছু না কিছু, যতটা সম্ভব বেশি হয় সেটাই আমাদের জন্য ভালো। এটার জন্য তাদেরও দায়িত্ব আছে, যারা নির্বাচিত হবেন তাদের দায়িত্ব আগের থেকে বেশি। তাদেরকে সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে, সংযমী হতে হবে, ধৈর্য থাকতে হবে এবং লোভ এবং দুর্নীতির থেকে, স্বজনপ্রীতি থেকে, দুর্বৃত্তায়ন থেকে তাদেরকে মুক্ত রাখতে হবে। সেটা কঠিন কাজটা, খুব বেশি আশা আমরা করতে পারি না, কারণ মানুষ কিন্তু সহজে বদলাতে চায় না। মানুষের অভ্যাসটা এমনই, যেটা দুর্নীতি, স্বজনপ্রীতি এবং লোভ লালসা যে এরকম মানুষের মজ্জাগত হয়ে যায়, সেটার থেকে রাতারাতি কিন্তু মুক্তি পাওয়া সম্ভব না। তবে আমাদের চেষ্টা করতে হবে, এইটাই হচ্ছে এই সময়ের চ্যালেঞ্জ। আমরা আশা করব যে তারা সেই চ্যালেঞ্জটা মোকাবেলা করতে সক্ষম হবে। আমরা বিএনপি চেয়ারম্যানের গত দিনের বক্তৃতার অংশ থেকে একটি শিরোনামের অংশ করা হয়েছে। সেটি যদি আমরা বলি যে প্রতিশোধ কখনো শান্তি বা ভালো কিছু এনে দিতে পারে না, এবং সেখানে সর্বস্তরে আইনের শাসন বাস্তবায়নকেই প্রাধান্য দিয়েছেন তিনি তার বক্তব্যে। সেটাই কিন্তু একটা বিরাট বড় পরিবর্তন। আমরা অতীতচারিতা দেখি নাই। আমরা অতীতে যেই রকম দেখেছি যে সেই পেছনের ইতিহাস চর্বিত চর্বণ করে, কিন্তু আমাদের কিন্তু সামনে কিন্তু তাকাতে হবে। আসলে সেটার ক্ষেত্রেই একটা পরমত সহিষ্ণুতা সংস্কৃতি গড়ে তুলতে হবে। একটা এমন রাজনীতি করতে হবে যেন আমরা পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল হই, আস্থাশীল হই এবং একটা শালীনতা আমরা বজায় রাখি। আক্রমণ থেকে, ব্যক্তিগত আক্রমণ থেকে, কুৎসা থেকে যেন আমরা বিরত থাকি। তাহলে আমাদের নতুন জেনারেশন আমাদেরকে শ্রদ্ধা করতে শিখবে। আমরা যদি হানাহানি করতে থাকি, বিদ্বেষ প্রসূত হয়ে একে অপরকে যদি হামলা করতে থাকি, আক্রমণ করতে থাকি, সেটা কিন্তু ভালো শিক্ষা আমাদেরকে দেবে না। আমরা যেন কখনো শালীনতার গণ্ডিকে অতিক্রম না করি। তবে রক্ষা যে এইবারের ইয়েতে যতটা বিষোদ্গার হওয়ার কথা ছিল ততখানি হয় নাই আমার ধারণা। কিছুটা তো হবেই। আমি বলেছি যে একটু সর্বাংশে কিন্তু আপনি সম্পূর্ণ সব কিছু পাবেন না, একটা কিন্তু সিস্টেম লস হবেই। 100% কোনো কিছুই হবে না। যতটা বেশি হয় ততটাই ভালো। তো আমরা আশা করব যে এই ধরনের শালীনতা সংস্কৃতিটা আরও প্রসারিত হবে, বিকশিত হবে এবং প্রত্যেকে যার যার ক্ষেত্র থেকে দায়িত্বশীলতার পরিচয় দিবেন, পরমত সহিষ্ণুতার পরিচয় দিবেন, ধৈর্যের পরিচয় দিবেন, সংযমের পরিচয় দিবেন, দেশপ্রেমের অঙ্গীকারের পরিচয় দিবেন। আমরা যে আপনি বলছিলেন যে বিভাজন বা প্রতিশোধের বাইরে সংযমের কথা, এখানে আরেকটি সংবাদপত্রের শিরোনাম, বিএনপি জামায়াতের ইশতেহারে ট্রুথ অ্যান্ড হিলিং কমিশন, যেটি বিভাজন বা প্রতিশোধের রাজনীতি বা সেই বাস্তবতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা এখানে বলা হয়েছে। এটা তো লাগবে একটা ইনক্লুসিভ একটা সমাজ গঠনের জন্য। তো আপনি যে পতিত স্বৈরাচারের যারা সমর্থক ছিল সবাই তো আর অপরাধী না, তাদেরকে তো আপনি সেইভাবে একটা সম্মানজনক একটা সুযোগ দিবেন, তাই না? সেটার একটা ক্ষেত্র তো তৈরি করতে হবে, না হলে তো তাদেরকে বিচ্ছিন্ন রেখে তো দেশটাকে এগোনো সম্ভব না। সেটা কিন্তু আরও আগেই করাটা দরকার ছিল। আপনি যে বললেন যে হানাহানির একটা যে ঘটনা ঘটেছে গতকাল, সেটাও খুব দুঃখজনক। আমরা বলবো যে সরকারের এই ক্ষেত্রে আগেই কিন্তু ব্যবস্থা নেওয়াটা দরকার ছিল, তাহলে এই পরিস্থিতিটা তৈরি হতো না। সরকারের দৃঢ়তার অভাব আমরা দেখেছি। আমরা আশা করব যে তারা শেষ মুহূর্তেও সংযমের পরিচয় দেবে এবং দৃঢ়তার পরিচয় দেবে এবং কোনো অনভিপ্রেত ঘটনার যেন না ঘটে সেটার জন্য তারা সতর্ক থাকবে। প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। কোনো কিছু ঘটে যাওয়ার আগের থেকে যদি সতর্ক থাকে, তাদের কাছে গোয়েন্দা রিপোর্ট আছে, নির্বাচনটা যেন বানচাল না হয়, ভণ্ডুল না হয়, সেটার জন্য কিন্তু নানা ধরনের ষড়যন্ত্র এখনও ক্রিয়াশীল আছে, হয়তো থাকবেও। তো আমরা যেন সেখানে সচেতন থাকি, দৃঢ় থাকি, আমরা অটল থাকি যে কোনো মূল্যে আমরা গণতন্ত্রের উত্তরণের ক্ষেত্রে যার যার ক্ষেত্র থেকে ভূমিকা পালন করব। আপনি যে সংঘর্ষের কথা বলছিলেন, আপনার সংবাদপত্র দৈনিক কালের কণ্ঠের শিরোনামটি যদি আমরা দেখি, শাহবাগ রণক্ষেত্র পুলিশের লাঠিপেটা, হাদি হত্যার বিচার দাবি। আমরা জানি যে শরীফ ওসমান হাদির হত্যার তদন্ত তারা জাতিসংঘের অধীনে দাবি করেছেন এবং সেখানে পুলিশের বাধায় এই রণক্ষেত্র বলে শিরোনামটি করা হয়েছে। এটা সরকার শেষ পর্যন্ত স্বীকার করেছে যে রবিবারে তারা জাতিসংঘকে চিঠি দেবে তদন্তে সহায়তার জন্য। আপনি দেখেন সরকারি কর্মচারীরাও কিন্তু কালকে আন্দোলন করেছে। সবাই আমরা অসহিষ্ণু হয়ে উঠছি। এই সরকারের উপরে এত চাপ আমরা সৃষ্টি করেছি, এটা একটা অমানবিক এবং পাশবিক চাপ তাদের উপরে তৈরি করেছি। এটা সত্যি অর্থে কিন্তু সত্যি। তো এটা ঠিক হয় নাই। মানে এই মুহূর্তে যেখানে নির্বাচনের জন্য উন্মুখ হয়েছে সরকারি কর্মচারীদের পে স্কেল ঘোষণা করা হয়েছে, এটা কিন্তু পরবর্তী সরকারের জন্য ভয়ঙ্কর একটা চাপ সৃষ্টি করবে এবং মূল্যস্ফীতির থেকে আমরা মুক্তি পাচ্ছি না। নানান ধরনের সংকট আছে, একটা বিপর্যয় আছে, ভঙ্গুর অর্থনীতি আছে, বিনিয়োগ নাই, ব্যবসায় চরম মন্দা চলছে। একটা নির্বাচিত সরকারের জন্যে কিন্তু এগুলি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। তো সেটার জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে। সরকারি কর্মচারীদের এই আন্দোলনটা এই মুহূর্তে তো যৌক্তিক ছিল না।
এটা কয়েকদিন তারা অপেক্ষা করতে পারত, সেখানেও কিন্তু তারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, ফলে সরকারকে সেই ব্যবস্থাটা নিতে হয়েছে। এটাও দুঃখজনক। এটা যদি মানে আগের থেকে তাদেরকে মানে বোঝাপড়া একটা তৈরি করা যেত, তাহলে এই আন্দোলনের ক্ষেত্রটাও তৈরি হতো না। আমরা চাইব যে সরকার বিচক্ষণতার সঙ্গে, পরিপক্কতার সঙ্গে, কারণ 1.5 বছরেরও বেশি সময় তারা ক্ষমতায় আছে, এর মধ্যে তো নিশ্চয়ই অভিজ্ঞতা অর্জন হয়েছে, কিভাবে পরিস্থিতি হ্যান্ডেল করতে হয় সেই অভিজ্ঞতা, তাদের সেই পরিপক্কতাটা কিছুটা না হয়েছে, সেটার প্রতিফলনটা আমরা দেখতে চাই। আমরা একটা সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ, সহিংসতামুক্ত নির্বাচন চাই। কালের কণ্ঠেরই একটি বিশেষ লেখার শিরোনাম যদি আমরা একটু বলি, শেষ বেলায় এসে কেন ইমেজ সংকটে সরকার, আপনি যে কথাগুলো বলছিলেন তার রেশ ধরে সেটা যদি আমরা দেখি, আমরা একটা মূল্যায়ন করি, তাহলে দেখব যে অর্জনের থেকে তাদের ব্যর্থতাটাই বেশি। সেটার কারণটা হচ্ছে কি, মানে অদক্ষ, অপরিপক্ক, বিচক্ষণতার অভাবসম্পন্ন এবং মেরুদণ্ডহীনতার যেই অনেকে ছিলেন এই সরকারের মধ্যে, ফলে তাদের সততা থাকলেও, দেশপ্রেম থাকলেও কিন্তু তারা সেই সাফল্যটা অর্জন করতে পারেন নাই। যদি আমরা এখন একটা মূল্যায়ন করি, একটা পর্যালোচনা করি, সেটা তো করতেই হবে। তো সেটা দুঃখজনক, আমরা এটা প্রত্যাশা করি নাই, কারণ সমস্ত মানুষের ম্যান্ডেট নিয়ে কিন্তু এই সরকারটা গঠিত হয়েছিল এবং একটা গুণগত প্রত্যাশা ছিল যে মানে তারা একটা সত্যিকারের একটা নিরপেক্ষ সরকার হিসেবে তাদের দায়িত্বগুলি পালন করবে। সেটা কতখানি করেছে সেটার সময় আসবে মূল্যায়নের জন্যে। তো সেখানে তারা সবাই পরীক্ষায় পাশ করবে এরকম গ্যারান্টি দেওয়া যাচ্ছে না। চট্টগ্রাম বন্দর ঘিরে অচল অবস্থার কথা আমরা দেখেছি কয়েকদিন ধরেই। এখন পরিস্থিতি স্বাভাবিক হলেও আমরা দেখছি যে একটি শিরোনাম আমাদের সামনে রয়েছে, সরকার কঠোর, শ্রমিক কর্মচারীরা ক্ষুব্ধ, ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত। অর্থাৎ ইজারা দেওয়ার যে বিষয়টি একটি সেখানেও একই কথা বলবো যে বিচক্ষণতা এবং মানে পরিস্থিতি হ্যান্ডেল করার যেই রকম মানে কি বলবো মানে দক্ষতা কিংবা বলেন মানসিকতা, সেগুলির কিন্তু অভাব আছে, ঘাটতি আছে। এটার কারণে কিন্তু এই বিশৃঙ্খল অবস্থাটা তৈরি হয়েছে। এবং চট্টগ্রাম বন্দরের ব্যবস্থাপনা নিয়েও কিন্তু নানান প্রশ্ন আছে, এবং নির্বাচিত সরকারের যেসব কাজ সেগুলো অন্তর্বর্তী সরকার হাতে নিয়েছে সেটাও তাদের জন্য যৌক্তিক ছিল না এবং তাদের জুরিসডিকশনের মধ্যেও ছিল না। তারা এখতিয়ার বহির্ভূত কাজও কিছু করেছে। তো সেগুলিও আমরা ভবিষ্যতে পর্যালোচনা করব। আপনি দেখেন যে এত সংস্কার কমিশন যে করা হলো, সংস্কারের অনেক কিছু তারা বলেছিল প্রাথমিকভাবে বাস্তবায়ন করবে, সেগুলিও আমরা কিন্তু লক্ষণ সেভাবে দেখি নাই। তার মানে সব কিছুর মধ্যে একটা দায় সারা গোছের একটা মানে বুলি সম্পন্ন একটা আমরা কার্যক্রম দেখতে পাচ্ছি। তাদের কথা এবং কাজের মধ্যে মিল আমরা খুব কমই পেয়েছি। আমরা চাইব যে নতুন সরকার যারা আসবেন তারা কথা এবং কাজে মিল রাখবেন এবং মানুষের আস্থাটাকে তারা যে অর্জন করবেন সেটা রক্ষা করবেন, এবং ভবিষ্যতে তারা দায়িত্বশীলতার পরিচয় দেবেন, দেশপ্রেমের পরিচয় দিবেন। অতীতের রাজনীতি যেরকম স্বার্থপরতা এবং কি বলবো গোষ্ঠীগত দলগত স্বার্থের বলয়ে সবসময় আবদ্ধ থেকেছে, সেগুলির থেকে মুক্ত করে সত্যিকারের সাধারণ মানুষের প্রপিপল একটা মানে রাজনীতি আমরা আশা করব। এটাই হচ্ছে জুলাইয়ের চেতনার মূল কথা। বৈষম্যমুক্ত, সত্যিকারের মুক্ত একটা সমাজ গড়ে তোলা, সাম্প্রদায়িক সম্প্রীতির একটা দেশ গড়ে তোলা, গণতান্ত্রিক সংস্কৃতির যেখানে চর্চা অবাধ থাকবে, নিরপেক্ষ থাকবে, সাংস্কৃতিক স্বাধীনতা থাকবে। যেটা আমরা দেখেছি এই 1.5 বছরে সাংস্কৃতিক অনেক ক্ষেত্রে আক্রান্ত হয়েছে। আপনি নিজে সংস্কৃতিকর্মী, আপনি জানেন মাজারে হামলা হয়েছে, গান বাজনার অনুষ্ঠানে হামলা হয়েছে। সেই পশ্চাৎপদতা আমরা কোনোভাবেই সাপোর্ট করতে পারি না। এই গোঁড়ামি, কুসংস্কার, অজ্ঞানতা এবং ধর্মান্ধতা দেশকে পিছিয়ে নিয়ে যাবে, সেটা আমরা কোনোভাবেই চাই না। আমরা একটা মুক্ত সমাজ চাই, গণতন্ত্র মনা একটা উদার সংস্কৃতির একটা দেশ আমরা দেখতে চাই। আমরা এই যে সংঘর্ষের যে কিছু কিছু শিরোনাম আমরা যেগুলো দেখছি, এর আলোকে অনেকে আশঙ্কা প্রকাশ করছেন, যেটি আমরা সংবাদে বিভিন্ন জনের ভাষ্যে দেখতে পাই, সেটি হচ্ছে নির্বাচনকালীন পরিস্থিতি আসলে শেষ অবধি কতখানি শান্তিপূর্ণ থাকবে সেটি নিয়ে এক ধরনের প্রশ্ন উঠে আসে। আপনি কি বলেন? সব যদি সরকারের উপরে চাপিয়ে দিই আমরা তো তাহলে এটা ভুল করব। আমরা প্রত্যেকটা নাগরিকেরই যত ভোটার আছে, 12 কোটিরও বেশি ভোটার আছে, এবং আপনি জানেন এবার প্রবাসীরাও ভোটার হিসেবে অন্তর্ভুক্ত, যদিও সেখানেও বিতর্ক আছে তারা কতখানি প্রপারলি ভোট দিতে পেরেছেন কিংবা সেই ব্যালটপত্র কিংবা নানান কিছু নিয়ে অনেক প্রশ্ন আছে। তারপরেও এটা একটা অর্জন, এটা আস্তে আস্তে আরও পারফেকশনের দিকে যাবে। আমাদের প্রত্যেকটা ভোটারের দায়িত্ব যে নির্বাচনটা যেন সুষ্ঠু সুন্দর হয় এবং এটা অবাধে নির্বিঘ্নে যেন হতে পারে। এটা শুধু শান্তি শৃঙ্খলা রক্ষাকারী
বাহিনীর উপরে ছেড়ে দিলে হবে না, শুধু রাজনৈতিক দলের উপরে ছেড়ে দিলে হবে না। আমরা সম্মিলিতভাবে যদি দেশপ্রেমের পরিচয়টা দিতে পারি এবং এই যে একটা ট্রানজিশন আমাদের যাচ্ছে ক্রান্তিকালের মধ্যে আমরা আছি, সেই গণতন্ত্রের উত্তরণের যেই এখন বাক বদলের যেই সময়টা, সেখানে যদি আমরা প্রত্যেকেই যার যার ক্ষেত্র থেকে দেশপ্রেম, অঙ্গীকার এবং বিচক্ষণতা, সংযম, ধৈর্য, সহিষ্ণুতা সব কিছুর পরিচয় দিতে পারি, তাহলে কিন্তু আমাদের আশঙ্কাটা অতটা থাকে না। তাহলে অতটা সহিংসতা আমরা আশা করি যে হবে না। এটা আমরা চাইবো যে সবাই মিলে যেন আমরা একটা সম্মিলিতভাবে এই চ্যালেঞ্জটা মোকাবেলা করি। আমরা দেখেছি এরই মধ্যে যে আইন শৃঙ্খলা বিষয়ক রেকর্ড পরিমাণ প্রস্তুতি এবার নেওয়া হয়েছে, এবং একজন সম্পাদক হিসেবে আপনি যদি এই প্রস্তুতি সম্পর্কে একটু বিশ্লেষণ করেন যে সবকিছু মিলে সার্বিক এখন প্রস্তুতি পুলিশকে এত রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছিল অতীতে, পুলিশের প্রতি মানুষের বিদ্বেষটা যেই জন্মেছিল সেটারও সঙ্গত কারণ ছিল। আবার এটাও সত্য যে সব পুলিশই তো খারাপ ছিল না, তাদের এই বাহিনীটাকে নষ্ট করে ফেলা হয়েছে। পুলিশকে যতটা আমরা আশা করেছিলাম ঘুরে দাঁড়াবে, সেভাবে ঘুরে দাঁড়াতে পারে নাই শেষের দিকে। তারা কিন্তু আবার অনেক ক্ষেত্রে তারা সাফল্যেরও পরিচয় দিয়েছে। পুলিশ আমাদের বন্ধু, পুলিশকে আমরা মানবিক হিসেবে দেখতে চাই। শুধু পোশাক বদল করলে হবে না, ভেতরের চেতনাটাকে পরিবর্তন ঘটাতে হবে, তাই না? তো সেইটা আমরা আশা করব যে তারা দৃঢ়তার পরিচয় দেবে এবং নিরপেক্ষতার পরিচয় দেবে। আগে তারা ব্যবহৃত হয়েছে, সেটার কলঙ্ক থেকে তাদের ইমেজটাকে রক্ষা করার জন্যে, তারা পুনরুদ্ধার করার জন্য তারা আরও সক্রিয় হবেন, সচেতন হবেন এবং আমাদের দায়িত্ব তাদেরকে সহায়তা করা। আইনশৃঙ্খলা সুষ্ঠু রাখার ক্ষেত্রে আমাদের প্রত্যেকের দায়িত্ব তাদের পাশে দাঁড়ানো এবং তাদেরকে বিদ্বেষ্ট না হয়ে তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করা আমাদের প্রত্যেকটা নাগরিকেরই কাজ। আমরা জানি যে টি-20 বিশ্বকাপ শুরু হয়েছে আজ। বাংলাদেশে ক্রিকেট তো অত্যন্ত জনপ্রিয় খেলা, আপনি জানেন। এই বিশ্বকাপে বাংলাদেশের খেলার কথা ছিল, শেষ অবধি বাংলাদেশ খেলছে না। সেই বাস্তবতা যে ভারতে ভেন্যু পরিবর্তনের যে দাবি জানিয়েছিল বাংলাদেশ, সেটি রক্ষা করা হয়নি বলে আর শেষ অবধি বাংলাদেশের অংশগ্রহণ করা হচ্ছে না। আপনি যদি একটু বিশ্লেষণ করেন। সেটা তো আমাদের জন্য একটা মর্মান্তিক ঘটনা, আমাদের খুবই বেদনাদায়ক। এটা আমরা সেইভাবে হ্যান্ডেল করতে পেরেছি বলে মনে হয় না। আসলে জেদাজেদি কখনো ভালো ফল বয়ে আনে না। আসলে এখানে কূটনৈতিক ব্যর্থতা আছে কিংবা একটা গোয়ার্তুমিরও ব্যাপার ছিল, যাই হোক, সেটা আমাদেরকে অনেকখানি ক্ষতিগ্রস্ত করেছে ইন দ্য লং রান। কিন্তু আমরা এটার জন্য আমাদেরকে হয়তো আরও মূল্য দিতে হবে। এই সিদ্ধান্তটা যে সঠিক ছিল না এটা সময়ে প্রমাণিত হবে। ক্রিকেটাররাও ক্ষুব্ধ, ক্রিকেট অনুরাগীরাও ক্ষুব্ধ। এটাকে অন্যভাবে হ্যান্ডেল করা যেতে পারতো। আসলে এটা একটা মানে ইগোর ব্যাপার ছিল না, সেইভাবে কৌশলে কিন্তু এটাকে যদি আমরা মোকাবেলা করতে পারতাম তাহলে এই কষ্টটা, এই দুঃখটা, এই ব্যর্থতাটা, এই ঘাটতিটা আমাদের হতো না। তারপরে আমরা চাইবো যে যতটা সম্ভব আমরা যেটা রিকভারি করতে পারি, যা ক্ষতি হয়ে গেছে সেটা তো আর ফেরত আনতে পারবো না, কিন্তু এটা আমাদের ক্রিকেটের জন্য একটা অশনি সংকেত হয়েই থাকলো। আমরা আশা করব যে একটা এটার মধ্যে ইতিবাচক পরিবর্তন আমরা হয়তো অদূর ভবিষ্যতে আনতে পারবো। মানে কিভাবে ক্রিকেটারদের আমরা দেখেছি যে এটি তাদের মনোবল ধরে রাখার জন্য একটি বড় বিষয়, এবং একটি বিশ্বকাপ না খেলতে পারা মানে আবার অনেক দিনের জন্য অপেক্ষা, তারপরে অনেক শাস্তিও পেতে হয় এটার জন্য, তাই না? কিন্তু আমরা তো একটা সামাজিক, পুরা পৃথিবী তো একটা গ্লোবাল ভিলেজ এখন, তাই না? সাংবাদিকতার ছাত্র হিসেবে আপনি জানেন, তো সেখানেও তো একটা সামাজিক নর্মস আমাদের মানতে হয়। হ্যাঁ, ভারতের অন্যায় ছিল, কিন্তু আমরা সেভাবে যদি কৌশলে সেটার একটা শিক্ষা তাদের দিতে পারতাম, এখানে কিন্তু একটা মোটা দাগে আমরা একটা জেদাজেদি করে মনে হয় এই ফলটা হয়েছে। তো যাই হোক, পাকিস্তানকেও ধন্যবাদ দিব, তারা আমাদের পাশে দাঁড়িয়েছে। কিন্তু আলটিমেটলি কিন্তু ক্রিকেটের ক্ষতি হলো। আসলে এটা শুধু বাংলাদেশের ক্রিকেট না, পুরা বিশ্বের ক্রিকেটেরই একটা ক্ষতিগ্রস্ত হলো। সেটা আসলে খেলার সঙ্গে রাজনীতিকে কখনো মেলানো উচিত না। আসলে সেটাই কিন্তু এটার কুফলটা আমরা ভোগ করছি, এবং আমরা শুধু না, ভারতও ভোগ করছে এবং আইসিসিও ভোগ করছে, এবং পুরা ক্রিকেটই এটাতে কিন্তু ক্ষতিগ্রস্ত হলো। আমার বক্তব্য হচ্ছে সেটা। আন্তর্জাতিক প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা আমরা দেখেছি। এর মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি যুক্তরাষ্ট্রের নাগরিকদের ইরান ছাড়ার নির্দেশ দিয়েছেন। সেখানে সবসময় কিন্তু একটা যুক্তরাষ্ট্রের কর্তৃত্ব, এবং এটা মানে খুবই দুঃখজনক। এই সভ্যতা, বিশ্ব সভ্যতার দাবি করি আমরা, কিন্তু মানুষ কতখানি সভ্য হয়েছে আসলে। একটা দেশের রাষ্ট্রপতিকে আপনি তুলে নিয়ে আসবেন, এটা তো হতে পারে না। সে যদি অন্যায় করে তার দেশের মানুষ সেটা বিচার করবে। এই সাম্রাজ্যবাদী তৎপরতা অত্যন্ত ঘৃণ্য, এবং এই কর্তৃত্ব পরায়ণতা মধ্যপ্রাচ্যে যে অশান্তি তৈরি করে রেখেছে সেটাও নিন্দনীয়। সব মুসলিম বিশ্ব যদি একাট্টা হয়ে ঐক্যবদ্ধভাবে লড়াইটা করতো, তাহলে আমেরিকার সাহস হতো না এরকম মানে
একের পর এক দুর্বৃত্তায়ন করে যাওয়াটা। তো আমরা চাইব যে ঐক্যবদ্ধভাবে মুসলিম বিশ্ব সেটাকে মোকাবেলা করবে এবং মার্কিন সাম্রাজ্যবাদের উপযুক্ত একটা জবাব দেবে। অনেক ধন্যবাদ জনাব হাসান হাফিজ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরও ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আমাদের সম্মানিত আলোচক যেটি বলছিলেন যে সবার আগে শান্তি নিশ্চিত করার জন্য সহনশীলতা এবং কূটনৈতিক সুষ্ঠু পদক্ষেপ যে জরুরি সেই বিষয়ে তিনি জোর দিচ্ছিলেন। আমাদের বিশ্বাস যে মূলত শান্তির পক্ষে মানুষ, কাজেই শান্তি বিজয়ী হবে, সহনশীলতা বিজয়ী হবে। ভালো থাকবেন সবাই। চ্যানেল আইয়ের আয়োজন সংবাদপত্রে বাংলাদেশের আজকের পর্বটি এ পর্যন্তই।